সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্কাউটসের সাপ্তাহিক আয়োজন স্কাউট হেলথ টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রোবার নাজমুল হাসান, সিনিয়র রোভার ম্যাট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইয়ারোভার স্কাউট গ্রুপ। স্কাউট বন্ধুরা, আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনা প্রভাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জি কে আরেফিন পিআরএস, রোভার স্কাউট লিডার, ঢাকা মিডটাউন ওপেন স্কাউট গ্রুপ এবং মহাব্যবস্থাপক, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ জাফরান হাসান সানি স্যার, স্যার অ্যালামনাই সদস্য, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল স্কাউট গ্রুপ। স্যারদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি আরেফিন স্যার। ধন্যবাদ। আমি বাংলাদেশ স্কাউটসের আমাদের এই টক শো বিষয়ে আয়োজন করার জন্য বাংলাদেশ স্কাউটসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল রোভারকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, তাছাড়া মে দিবসেরও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজান করিম। এবং প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। এখন পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি এবং এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি এবং বাংলা স্কাউটসকে আমিও ধন্যবাদ দিব এরকম একজন সময় উপযোগী এবং সময়ের চাহিদা অনুযায়ী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাদেরকে। ইতিমধ্যে যে সকল স্কাউট, রোভার স্কাউট, ইউনিট লিডার সহ যে সকল অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জেলা স্কাউট থেকে, জেলা রোভার থেকে যুক্ত হয়েছেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করুন যেন আপনার ইউনিটের সকল স্কাউটরা করোনা প্রভাবে সুস্থ সুরক্ষা বিষয়ে পরামর্শ অনুষ্ঠান দেখতে পারে। যারা শেয়ার করেছেন তারা কমেন্টে শেয়ার কিংবা ডান লিখতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো কে কি শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনের আলোচনায়। আমি প্রথমেই আরেফিন স্যারের কাছ থেকে জানতে চাইবো, স্যার আপনি কখন কোন ভাইরাসের বিষয়ে জানতে পারেন, যখন জানতে পারেন তখন এই বিষয়ে আপনার কি ধারণা ছিল স্যার? ধন্যবাদ নাজমুল। আমি অ্যাকচুয়ালি করোনা ভাইরাস সম্বন্ধে আরো অনেক আগে জানতে পেরেছি, কিন্তু তখন এটার যে বিশালতা এবং যে ভয়াবহতা এই সম্বন্ধে তখন এতটা জানতাম না, এতটা কিছু বুঝতে পারিনি। কারণ এই এই করোনা ভাইরাসের আমি আরো আমেরিকান হিস্ট্রিতে আরো আগে পাওয়া গেছে। তাছাড়া সাদ্দাম হোসেনেরও একটা মিটিং এ এটা এখন বহুল ভাইরাল হয়ে গেছে এই জিনিসটা। সাদ্দাম হোসেনেরও ভয় ছিল আমেরিকার সাথে যখন যুদ্ধ হয় তখন এই 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 করোনা ভাইরাস দিয়ে ইরাককে অ্যাটাক করা হবে। তো তখনও একটা সাদ্দাম ঘোষণা করছিল যে সবাইকে সাবধান থাকার জন্য। তখন শুনেছি, বাট এত বুঝতে পারিনি। এটা বুঝতে পারলাম এই বছরের, এই বছরও না, গত বছর যখন লাস্ট চায়নাতে অ্যাটাক শুরু হলো, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমাদের বাংলাদেশের সারা ওয়ার্ল্ড ওয়াইজ এটা এতটা ছড়ায় যাবে বা এত লক্ষ লক্ষ লোক এটার জন্য মারা যাবে। এটা একটা মানে ডেঞ্জারাস মহামারীর মতো বৈশ্বিক মহামারী এখন পেয়ে দাঁড়াইছে। এটা অবশ্য বলবো কি, প্রতি 100 বছর পর পরই আল্লাহ গড গিফটেড যে কোনো ভাবে যে কোনো একটা মহামারীতে। প্রতি ওই 1720 সালে দিছে, 1820 সালে দিছে, 1920 সালে দিছে, এখন 2020 সালেও ওই মানে আল্লাহ প্রদত্ত একটা মহামারী এই আর কি। সানি স্যার মনে কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা? আসলে ইতিহাসে যদি আমরা দেখি যে অলমোস্ট 100 বছর পর পর এরকম বড় সড়ো একটা মহামারী আসে এবং পৃথিবীর বুকে এবং যথেষ্ট জানমালের ক্ষতি হয়। তো হিসাব করে দেখা গেছে যে মানে এই করোনা ভাইরাস এখন হয়তো আগে ছিল, বাট এখন এটা সম্পূর্ণ নতুন রূপে এমন ভাবে আবির্ভাব হয়েছে যা আমাদের জন্য একেবারে নতুন। এর কোনো প্রতিষেধক নাই, এখনো তৈরি হয়নি। আমরা দোয়া করি যেন এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়।
তো এটা যত তাড়াতাড়ি আমাদের মানে দূর করা যায় বা এটাকে প্রতিহত করা যায় ততই আমাদের মানব জাতির জন্য কল্যাণকর। ধন্যবাদ স্যার। সানি স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে যখন করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে তখন আপনার ভাবনায় কি ছিল যে এখন বর্তমান যে অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ, সেই অবস্থানের এরকম কিছু চিন্তা করতেন কিনা, বা কি ধরনের চিন্তা ভাবনা ছিল আপনার? অ্যাকচুয়ালি আরিফিন ভাইয়ের মতো বলতে হবে যে করোনা ভাইরাস সম্বন্ধে আমরা খুব অল্পই শুনেছি বা জেনেছি, বাট এটা ভয়াবহতা এটা বোঝা গেছে যখন এটা আউটব্রেকটা হয়েছে আর কি। এটা প্রথমে শুরু হয় চীনের উহান প্রদেশে, বাট খুব অল্প সময়ের মধ্যেই সারা পৃথিবীতে এটি ছড়িয়ে যায় এবং বাংলাদেশেও এটা আস্তে 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 চলে আসে। তার কারণ হচ্ছে এই ভাইরাসটা একটা ট্রান্সপোর্ট দরকার, যেটা নাকি বলা যায় যে মানুষ হচ্ছে তার বাহক এবং মানুষ তার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এবং ট্রাভেল করেছে মধ্যপ্রাচ্য বা ইউরোপে বা চীনে, এবং সেখান থেকেই আস্তে 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 বাংলাদেশে চলে আসছে। তো প্রথম দিকে মানে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আমরা হয়তো জিনিসটাকে ওইভাবে গুরুত্ব দিইনি, যার জন্য আস্তে আস্তে এটা এখন বাংলাদেশে মহামারীর দিকে যাচ্ছে। হয়তো আমরা দোয়া করি যেন এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষেধক তৈরি হয়ে যাক এবং আমরা তার থেকে রক্ষা পাই। আর এটা যখন প্রথম আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এটা আসতেছে, মেডিকেল প্রফেশনে এটা নিয়ে প্রতিরক্ষার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে টিম গঠন করা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে মাস্ক, গগলস, পিপিই যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো সরকারি পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে যে যেভাবে পারছে আর কি কালেক্ট করে এটা প্রতিহত করার চেষ্টা করতেছে আর কি। এবং যারা নাকি স্বাস্থ্য বিভাগে আছেন, ডক্টর বা নার্স, ওয়ার্ড বয়, ওনারা যতদূর সম্ভব নিজেদেরকে সেভ করে রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন। এতে যে শুধু রোগী এফেক্টেড হচ্ছে তা না, অনেক অনেক ডক্টর, নার্স, ওয়ার্ড বয় এবং মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত অনেকেই কিন্তু অলরেডি এফেক্টেড হয়ে গেছেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এখন আমি ওই যে আরফিন স্যারকে প্রশ্ন করতে চাই বা জানতে চাই যে করোনা ভাইরাস কোভিড-19টা কি আসলে স্যার? করোনা কোভিড যে 90 এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস, এটা লেটেস্ট ভাইরাস। এটার পুরো নামটা হলো নোভেল করোনা ভাইরাস SARS-CoV-2। এটা একদম লেটেস্ট নিউ ভাইরাস, এই কারণে এটার এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি। এটা সর্বপ্রথম স্টার্ট হয় চীনের উহান প্রদেশ থেকে। এটা স্টার্ট হয় 2019-এ কিন্তু। আর এই কোভিড যে নামটা রাখে, এটা রাখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমরা হু নামে পরিচিত। 11ই ফেব্রুয়ারি 2020 সালে এই নামটা রাখা হয় কোভিড-19। ধন্যবাদ স্যার। আমি এবার সানি স্যারের কাছে জানতে চাইবো যে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের উপায় কি, মানে আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি স্যার? আসলে কোভিড-19 প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, এটা একটা মানে প্রবাদই আছে। তো এটা প্রতিরোধ করার জন্য যেটা প্রথমেই করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে যেটা করতে হবে, হাত ধুতে হবে ঘন ঘন এবং 20 সেকেন্ড, প্রতিবার হাত ধুতে হবে 20 সেকেন্ড, এবং এমন যতদূর সম্ভব আইসোলেশনে থাকতে হবে, যার যার বাসায় অবস্থান করতে হবে। খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়া যাবে না। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ক ইউজ করতে হবে, কারণ আমাদের এই ভাইরাস পার্সন টু পার্সন স্প্রেড করার জন্য সবচেয়ে প্রথম মাধ্যম হচ্ছে আমাদের এই মুখ। কারণ আমরা যা খাওয়া দাওয়া করি বা আমরা যদি মুখে হাত দিই,
বা আমাদের শরীরে ঢোকার জন্য সবচেয়ে বড় ওপেনিং হচ্ছে আমাদের মুখ গহ্বর, যার জন্য আমরা যদি কমপক্ষে মাস্ক ব্যবহার করি তাহলে এর প্রতিরোধ করার হার অনেক কমে যাবে। আর বাইরে থেকে এসে ভালোভাবে হাত না ধুয়ে চোখ, কান, নাক এবং মুখে কোনোভাবে হাত দেওয়া যাবে না। এবং যদি আমরা কোনো খুব জরুরি কাজে কোথাও যাই, সেখানে যে পারতপক্ষে আমাদের যতদূর সম্ভব ব্যক্তিগত মানে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দূরত্ব 3 ফিট দূরত্ব অবস্থান করতে হবে। কারণ আমরা যে কথা বলি তার মাধ্যমে আমাদের মুখে থেকে লালা যেতে পারে, বা ভাইরাস এটি খুবই মানে হালকা, মানে খুবই হালকা, এটা বাতাসের মাধ্যমে এটা বাহিত হয়ে আরেকজনের কাছে যেতে পারে। আর কিছু শিষ্টাচার মেনে চলবো আমরা। যখনই আমরা হাঁচি বা কাশি দিব, আমরা এরকম কোণের মধ্যে এইভাবে হাঁচি বা কাশি দিতে পারি। আমরা রুমাল ব্যবহার করতে পারি, যে রুমালটা আমরা মানে সবসময় ধুয়ে ব্যবহার করব। আর যদি আমরা টিস্যু পেপার ব্যবহার করি, তাহলে হাঁচি বা কাশি দেওয়ার পরে সেই টিস্যু পেপারটা এমন ভাবে আমরা ফেলে দিব এমন কোনো বাস্কেটে যেখান থেকে অন্য জায়গায় সেটা ছড়ানো না, মানে ছড়িয়ে না করতে পারে। তো এইভাবে যদি আমরা কমপক্ষে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো মতন খেয়াল করি বা দেখে রাখি, তাহলে এটা আমরা প্রতিকার করা সম্ভব হবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করলেন। আমি মনে করি স্যার আমাদের স্কাউটের বাইরেও যারা আমাদের এই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সকলের জন্য এই বিষয়গুলো জানা খুবই খুবই প্রয়োজন। যারা এগুলো মেনে চলবে, আশা করি তারা এই কোভিড-19 ভাইরাস থেকে সুরক্ষা পাবে। আমি আবারও বলতে চাচ্ছি, যে সকল স্কাউট, রোভার স্কাউট, ইউনিট লিডার সহ যে সকল অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ আজকে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পরিচিত আরবিন স্যারের কাছে। আরবিন স্যারের কাছ থেকে আমি জানতে চাই স্যার, এই সময় আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার কোনো নিয়ম আছে কিনা, বা কি কি ধরনের নিয়ম মেনে চলতে হবে আমাদের? আমাদের এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বপ্রথম উচিত ঘরে থাকা, এক কথায় স্টে হোম। কারণ হলো আমরা বাইরে গেলে এটা করোনা ভাইরাস যেহেতু পুরোপুরি ছোঁয়াচে, এবং ছোঁয়াচে মানে কি, এটা তো বায়ুবাহিত না, সুতরাং ওইদিকে আমরা সেভ আছি। একজন থেকে একজন মানুষ থেকে একজন মানুষের আসবে, এটা কোনো পশু থেকে আসবে না। যেহেতু একজন মানুষ থেকে আরেকজন মানুষ আসবে, রাস্তায় বা বাইরে কার ভিতরে যে এই মুহূর্তে আছে এটা আমরা জানি না। এই জন্য আমাদের উচিত বাইরে টোটালি না বের হওয়া। এবং এটার সবচেয়ে একটা ভালো সুবিধাজনক আছে, এটার সুপ্তিকাল বডিতে থাকবে 14 দিন। তো 14 দিন যদি আমরা কোনো মতো ঘরে টোটাল সবাই থাকতে পারি, তাইলে ওই একজন থেকে আরেকজন ছোঁয়ার কোনো রাস্তা নেই। কেউ যদি হয়ে থাকে এই 14 দিনই বোঝা যাবে যে কার আছে বা কার নেই। এই যে একজন আরেকজনের টাচে আসলেই এটা হওয়ার সম্ভাবনা আছে। তা আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবাই উচিত স্টে হোম। আর আর যদি কারোর কখনো কাছে যাই, ওই যে কথা আছে আমাদের সানি ভাই বললো আমাদের মাস্ক মাস্ট। তবে আমি মাস্কের সম্বন্ধে এইটুকু বলবো, এখন বাজারে অনেক ধরনের মাস্ক আছে। যদি কেউ N95 মাস্কটা জোগাড় করতে পারে, ওটা হলো সবচেয়ে সেফ। ওটা দিয়ে ওটা এয়ারটাইট হয়ে লেগে থাকে এবং ওটাতে কোনো রকম লিক হওয়ার মানে পসিবিলিটি নাই। আর ওইটা যদি না পাওয়া যায়, কারণ ওটা এমন কস্টলি অনেক, যেহেতু দাম, আমি সেই হিসেবে বলবো ওইটা যদি কেউ পক্ষে সুযোগ হয় ওইটা ইউজ করার জন্য, আর ওইটা যদি না হয় তাহলে নর্মালি আমরা যে সার্জিক্যাল মাস্ক ইউজ করে থাকি ওই মাস্কটা ইউজ করার জন্য, ওইটা অনেক সেফ। কিন্তু বাজারে ঠুনকো অনেক ধরনের মাস্ক দেখা যাচ্ছে আজকাল পাওয়া যাচ্ছে, এগুলি না ইউজ করতে পারি আমার মনে হয় বেটার। আর হ্যান্ড গ্লাভস ইউজ করা উচিত। তবে আমি বলবো হ্যান্ড গ্লাভস পরে সেই হ্যান্ড গ্লাভস দিয়ে যদি অন্য ধরলাম ভাইরাস ধরেও ফেলে, ওইটা দিয়ে মুখ পর্যন্ত নিয়ে আসলে, কারণ এটার এন্ট্রি হইলো মুখ, নাক, চোখ। তো সুতরাং ওই হ্যান্ড গ্লাভস দিয়ে যদি মুখ পর্যন্ত হাতটা নিয়ে আসে,
তাহলে কোনো লাভ নেই, এই হ্যান্ড গ্লাভস পরার কোনো মানে নেই। হ্যান্ড গ্লাভস যদিও পরে থাকে, আমার মনে হয় ওইভাবে সেফলি থাকা উচিত সবাই। ধন্যবাদ স্যার। আমাদের ইতিমধ্যে অনেকেই স্যার আমাদেরকে স্যার কমেন্ট করেছে এবং অনেকগুলো প্রশ্নও করেছে। আমরা স্যার এক এক কয়েকটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে স্যার আমরা স্যার ইকবাল হোসেন কোভিড-19 এর সম্পর্কে সচেতন এবং জ্ঞান অর্জনের একটি দুরন্ত উদ্যোগ। ধন্যবাদ বাংলাদেশ স্কাউটসকে। তো আপনার আরফিন স্যার যদি ইকবাল ভাইকে যদি কিছু বলেন, শুভেচ্ছা বিনিময় করেন। হ্যাঁ, থ্যাংক ইউ এবং অভিনন্দন রইল তোমাদের সবাই, যেহেতু তোমরা এটা কষ্ট করে আমাদের প্রোগ্রামটা দেখছো। এবং সবচেয়ে ভালো হবে প্রোগ্রামটা দেখার পর যদি কোনো রকম জ্ঞান অর্জনের জন্য এমন কিছু আমরা দিতে পারি, সেটা তোমরা যদি নিতে পারো, তাতেই আমরা ধন্য হব। ধন্যবাদ স্যার। মুস্তাক আহমেদ বাংলাদেশ স্কাউটসের এমন আয়োজনে সত্যি অনন্য নির্দেশনা। ধন্যবাদ বাংলাদেশ স্কাউটসকে। সানি স্যার যদি শুভেচ্ছা বিনিময় করেন। ধন্যবাদ মুস্তাক আহমেদ। আসলে এই এন্ডেমিক যেই ডিজিজটা এসছে, নট অনলি কোভিড-19, এরকম আরো যে কোনো ডিজাস্টারের সময় বাংলাদেশ স্কাউট যদি এরকম পদক্ষেপ নেয়, তাতে আমরা অবশ্যই অংশগ্রহণ করব এবং যাতে নট অনলি যে স্কাউটিং এর সাথে জড়িত আছে তারা উপকৃত হবে, আমার মনে হয় তাদের সাথে অন্যান্য পরিবার এবং আশেপাশে যারা আছে সবাই উপকৃত হবে। এবং সবাইকে ধন্যবাদ এই সময় আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ স্যার। স্যার যে স্যার মানে ফাতেমা আক্তার আমাদেরকে জানতে চেয়েছে যে বিভিন্ন ধরনের পরিবহন, গার্মেন্টস, বাজার, অফিস ইত্যাদি খুলে দেওয়া হয়েছে। এখন সবাই বাইরে যাওয়া আশা করছে, এর ফলে কি হতে পারে? আরফিন স্যার যদি আপনাদের এই বিষয়ে যদি কিছু বলেন। এইটা আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা আমার কাছে আসলে মানে গ্রহণযোগ্যতা না। কারণ দেশের এই পরিস্থিতিতে গার্মেন্টস, বাজার, অফিস সবকিছু খুলে দেওয়া হয়েছে। এটা তাতে হবে আমাদের দেশে যত তাড়াতাড়ি এই জিনিসটা আরো শেষ হওয়ার, মানে আমাদের হিসাবে, এটা আমি সরকারের কোনো আমি চাপ দিচ্ছি না বা কাউকে দোষারোপ করছি না, আমি নর্মাল ইয়েতে বলবো যে আমাদের দেশে যত তাড়াতাড়ি এটা আরো ঠিক হয়ে যাওয়ার মানে ছিল, মানে টাইম টেবিল যে সীমানাটা ছিল, এটা এখন আরো বেড়ে যাবে। কারণ কার শরীরে থাকবে সেটা আমরা নিজেরাও জানি না, কোত্থেকে ছড়াবে, এটা আরো মানে একটা লম্বা একটা টাইমের ব্যাপার হয়ে যাবে। তবে সরকারের পক্ষ থেকেও আমি বলবো যে এই জিনিসটা যদি, যেহেতু সরকার করছে, সরকার যদি না করে, মানে আমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস আরো কঠিন থেকে কঠিনতর যাবে। সরকার ওই দিকটা চিন্তা করি কিছু কিছু জিনিস, কিছু কিছু অফিস খুলে দিচ্ছে। এখন এটা সরকারের যারা পরামর্শক, তাদের উপরে তার আমাদের কিছু বলা নেই, তারাই ভালো বুঝে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন নিতে চাই। মোশাররফ হোসেন বলছে যে স্যার 14 দিন ঘরে থাকার পরে যদি সুস্থ থাকে তারপরে কি বাইরে বের হতে পারবে? থ্যাংক ইউ মোশাররফ হোসেন। এখন কথা হলো 14 দিন ঘরে থাকার পর যদি সুস্থ থাকে, তাহলে আমরা ধরে নেব ওই ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ। কিন্তু বাইরে বের হতে সে পারবে কি পারবে না, ওইটা ওই মুহূর্তে 14 দিন পরে ওই এলাকার অবস্থা বুঝে সে বের হতে পারবে। ওই এলাকায় যদি মানে প্রত্যেকে এরকম 14 দিন ঘরে থেকে থাকে, তাইলে ধরে নেব ওই এলাকাটা পুরোপুরি করোনা ভাইরাস মুক্ত। কিন্তু এখন যে পরিবেশ বা পরিস্থিতি দেখা যাচ্ছে, ঘরে তো কেউই থাকতে চায় না, ম্যাক্সিমামই ওই বাইরে ঘোরাফেরা করে, কোনো কাজ থাকুক আর না থাকুক। এখন কার ভিতরে আছে কার ভিতরে নাই এটা তো কেউই জানে না। তো 14 দিন যে ঘরে থাকবে সে সুস্থ, কিন্তু সে বের হওয়ার পরে আরেকজনের টাচে যাওয়ার পরে ওখান থেকে যে আসবে না, তার তো আসলে কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় 14 দিন ঘরে থাকার পর যদি ওই যে এলাকায় যিনি আছেন তিনি যদি ওই এলাকাকে ভালো মনে করেন বা সরকার থেকে ঘোষিত হয় ওই এলাকাটা পুরোপুরি সুস্থ, তাহলে বের হতে পারবে, নাইলে না বের হওয়াটাই উচিত।
ধন্যবাদ স্যার। আমাদের সাথে স্যার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে আহ, আলামিন নোয়াখালী জেলা সদয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে এবং স্যার আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তানি স্যার যদি একটু শুভেচ্ছা বিনিময় করতেন। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, প্রশ্নটা আবার বললে ভালো হয়। হ্যালো। জি আরবিন স্যার, আপনি যদি হ্যাঁ, আমরা হ্যাঁ স্যার, নোয়াখালী জেলা সদয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে আপনাদেরকে স্যার শুভেচ্ছা জানিয়েছে স্যার। আমিও নোয়াখালী জেলার সদরমুক্ত স্কাউট রোভার গ্রুপের সকল সদস্যকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখার জন্য তাদেরকে আরেকবার অভিনন্দন। হ্যাঁ, আসসালামু আলাইকুম জানাইছি এবং সবাইকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর উদ্যোগ। ধন্যবাদ স্যার ও ধন্যবাদ বাংলাদেশ স্কাউটসকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আসলে স্যার, আপনারা কি মনে করেন যে এরকম স্কাউটরা কি এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা, যে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করবে যেখানে স্কাউটরা দেখতে পারবে এবং বিভিন্ন বিষয় বিভিন্ন যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসবে? স্যার, আপনার মধ্যে মতামত জানান এই বিষয়ে। হ্যাঁ, স্কাউটরা এই ধরনের প্রোগ্রাম করতে পারবে, তবে সংশ্লিষ্ট স্কাউট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি নিয়ে অনুমোদন পাওয়ার পর তারা এই ধরনের প্রোগ্রাম করলে ভালো হয়। তবে শিক্ষণীয় প্রোগ্রাম করাটা ভালো, তাতে সবাই যেন কিছু হলেও শিখতে পারে। স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। জনাব শামসুল আজাদ স্যার আমাদেরকে প্রশ্ন করেছে, অফিস খোলা দিলে কি রকম সেফটি নেওয়া প্রয়োজন? মানে স্যার, যদি অফিস খোলা থাকে তাহলে এখন সেক্ষেত্রে আমরা অফিসে তো যেতেই হবে, তখন আমাদের কি ধরনের সেফটি নেওয়া প্রয়োজন? অফিস খোলা না রাখাটাই উচিত, কারণ অফিসিয়াল কাজগুলি যদি যার যার ব্যক্তিগতভাবে বাসায় করা যায় সেটা বেটার। আর যদি একান্তই খুলতেই হয় তে অফিস খোলা রাখতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যান্ড গ্লাভস বা মাস্ক মাস্ক তো মাস্ট মাস্ক পরে নেওয়া উচিত। এবং প্রতি আধা ঘন্টা বা ঘন্টায় ঘন্টায় যদি হাত ওয়াশ করতে পারে ওইটা বেটার। এবং ওই যে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে কম থেকে 3 থেকে 6 ফিট দূরত্বে বজায় রাখবে, অত ঘনিষ্ঠ কেউ সাথে থাকবে না। এবং প্রত্যেকে যদি মাস্ক থাকে তাহলে নিজের কিছুটা হলেও সেফ থাকতে পারবে। এবং বাসায় এসে তার পুরা ড্রেস আপ তার চেঞ্জ করতে হবে এবং ওইভাবে তার বডিকে গোসল করে ওয়াশ করে নিতে হবে। এইভাবে করলে কিছুটা পারা যায়। ধন্যবাদ স্যারকে। আজকে আমার জি আজকাল অনেকগুলো গার্মেন্টস খুলে দিয়েছে, গার্মেন্টস গুলো এইভাবেই তাদের তাদের গার্মেন্টস এ ঢোকার সময় অফিসেই হ্যান্ড ওয়াশ করে ঢুকাচ্ছে এবং স্যানিটাইজার ইউজ করছে, এবং ওইভাবে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকটা অনেকে দূরত্ব বজায় রেখে ওইভাবে চলছে। সুতরাং ওই ক্ষেত্রে এবং ওই ধরনের মেনটেন করে অফিসগুলো খোলা রাখতে পারে। সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। সেটা মানে অফিস আদালতে হোক, বাজার ঘাটে হোক, বা যে কোনো পারপাসে হোক, সোশ্যাল ডিস্টেন্স বলতে কমপক্ষে 3 ফিট থেকে 6 ফিট। কারণ এই ডিস্টেন্সটা মেনটেন করলে অন্তত পার্সন টু পার্সন কন্টামিনেশনের যে চান্স সেটা অনেক কমে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। স্যার, তানি স্যারের কাছ থেকে জানতে চাই স্যার, জীবাণু ধ্বংস করার উপায় কি কি? মানে যে কোভিড-19 যে জীবাণুটা, সেই ধ্বংসটা আমরা কিভাবে করতে পারি? আসলে এটা আগে আমরা বলেছি যে এটা আমাদের পৃথিবীতে এটা একেবারে নতুন একটা জীবাণু, কোভিড-19। এখন এটা একটা ভাবেই সম্ভব যদি টিকা আবিষ্কার হয় বা ভ্যাকসিনের মাধ্যমে এইটাকে নির্মূল করা সম্ভব। অন্যথায় এটা ওই সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। প্রাথমিকভাবে যেসব সাইন সিমটম আছে, দেখা যায় যে প্রথম দিকে যে হয়তো সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর, শরীর ব্যথা হতে পারে। এই এই সাইন সিমটম গুলা দূর করার জন্য আমরা যা যা মেডিসিন দরকার সেগুলো হয়তো আমরা ব্যবহার করতে পারি,
বা এরকম শোনা যায় যারা নাকি কোভিড-19 থেকে ফিরে এসছে, এফেক্টেড হওয়ার পরে তারা আবার রোগমুক্ত হয়ে আসছে, তারা অনেকেই বক্তব্য দিয়েছে এইভাবে যে গরম পানি ভ্যাপার নাক দিয়ে এবং মুখ দিয়ে নিলে তাদেরকে বেশ আরাম লাগতো বা ভালো লাগতো, এবং এটা খুব ভালো একটা কাজ করেছে আর কি তাদের রোগ মুক্তর জন্য। আর যদি বলি যে খাবার দাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনে চলতে হবে। তাহলে এটা থেকে আমরা অন্তত নিরাপদ থাকতে পারবো। তবে নির্মূল করার জন্য অবশ্যই ভ্যাকসিন জরুরি। কোনো ট্যাবলেট, ক্যাপসুল বা এখন পর্যন্ত অন্য কোনো ওষুধ এটা তৈরি হয়নি, এখন পর্যন্ত শোনা যায়নি। তবে আমরা আশা করছি যে রিসেন্ট যে খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ইংল্যান্ডের যে প্রথম যে ট্রায়াল দেওয়া হয়েছে সেটা খুব রেজাল্ট ভালোই এসছে। যদি এটা 100% সাকসেস হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এটা বাণিজ্যিকভাবে প্রোডাকশনে যাবে আর কি ভ্যাকসিন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আমি এখন যে আরকিন স্যারের কাছে জানতে চাইবো স্যার, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই কিংবা মাস্ক এগুলো স্যার ব্যবহার করার নিয়ম কি? এগুলি অ্যাকচুয়ালি মানে ব্যবহার করার নিয়ম কি? জি স্যার। আচ্ছা, এগুলো তো যদি পিপি পাওয়া যায় তাইলে ব্যবহার করতে পারবে। এগুলো তো মানে এটাতে হইলো মানে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। সুতরাং প্রথমে আমাদের মাস্ক ইউজ করতে হবে। মাস্কে তাতে হলো মুখ, নাক এটা সেফ থাকবে। এবং যদি চোখের জন্য ওই যে বড় ধরনের গ্লাস ইউজ করতে পারে, চশমা জাতীয়, এটা করোনা ভাইরাসের জন্য হ্যাঁ আলাদা একটা গ্লাসই আছে, ওই গ্লাসটা ইউজ করতে পারলে তাতে চোখ ফ্রি থাকবে। আর আমাদের টুপি থাকবে, টুপিতে ইউজ করবে। আর আমাদের বডি থেকে মানে গলা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটা একটা আলাদা পিপি একটা ড্রেসই আছে। ওইটা সর্বক্ষেত্রে সব জায়গায় যেহেতু পাওয়া যাচ্ছে না, তবু যারা পাওয়া যাবে ওইটা আগে পরে নেবে। আর পায়ের জুতো থাক বা না থাক, ওটা শু কভার আর একটা পার্টস পাওয়া যায়, ওইটা পরে নিতে হবে। তবে কথা হলো হ্যান্ড গ্লাভস যদি ডাবল পরে নেয় ওইটা বেটার। একটা খুলে ফেললো, তারপর আরেকটা আরেকটা পরে থেকে ড্রেসটা খুলবে, ড্রেসটা খোলার সময় আর কি, খোলার পরে লাস্টে ওইটা উল্টা করে তারপর গ্লাভস গুলো খুলে ফেলবে। এটা হলো নিয়ম। এখানে একটা জিনিস হচ্ছে যে কোভিড-19 এই ভাইরাসের জন্য মোটামুটি প্রোটেক্ট করতে পারে একমাত্র N95 মাস্ক যেটা আছে আর কি। এই N95 মাস্ক কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে না, আমরা মোটামুটি আমাদের মুখ গহ্বর এবং নাক দিয়ে যেই ওপেনিং দিয়ে ভাইরাসটা যাওয়ার যেই রাস্তা আছে সেটা অন্তত প্রোটেক্ট করা যাবে। কিন্তু আমরা বাজারে দেখা যাচ্ছে এখন বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন নামের মাস্ক আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল। এগুলো কতটুকু প্রোটেক্ট করতে পারবে এটা বলা যাচ্ছে না যে সিওরিটি দিয়ে যে হ্যাঁ এটা প্রোটেক্ট করতেই পারবে। আর সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে আমরা পিপিই ইউজ করছি, বাট এই পিপিই এই স্পেশাল এই ড্রেসটা কিভাবে খুলতে হবে এবং কিভাবে পরতে হবে সেটার একটা নিয়ম আছে, এবং সেটা সঠিক উপায়ে পড়তে হবে এবং সঠিক উপায়ে সেটা খুলতে হবে। অন্যথায় নিজের পিপিই থেকে নিজেই ইনফেক্টেড হয়ে যেতে পারি। এই জন্য সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পিপিই খোলা এবং পরার এবং ব্যবহার করার যে নিয়ম আছে সেটা হু বা আপনার গুগলে যদি আমরা সার্চ করি এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা আমরা দেখতে পাবো, এবং সেইভাবে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মনে হয় নিজেকে প্রোটেক্ট করতে পারবো এই ভাইরাস থেকে। ধন্যবাদ স্যার। স্যার মানে হচ্ছে অনেকেই আমাদের ধারণা যে আমরা রোদে গেলে এই জীবাণু থেকে ধ্বংস করা যাবে বা কোভিড-19 আমাদেরকে কোভিড-19 আমরা আক্রান্ত হব না, এই বিষয়টি স্যার আসলে সত্যি কিনা? সানি স্যার যদি আমাদেরকে এই বিষয়ে যদি বলেন।
আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছেন, কি বলেন আরফিন ভাই? যে হ্যাঁ, আহ, অবশ্যই। হ্যাঁ, প্রথম দিকে শোনা গেছে যে শীত প্রধান দেশে এটা বেশি স্প্রেড করে। সবাই বলতেছিল যে না, 37 ডিগ্রি সেলসিয়াসে আসলে আস্তে আস্তে এটা চলে যাবে। এখন তো অলমোস্ট ওয়ার্ল্ডের বিভিন্ন ম্যাক্সিমাম দেশে এখন সামার চলে এসছে। টেম্পারেচারও অনেক দেশে এখন মোর দেন 50, সরি 40 হয়তো। বাট তারপরেও সেসব দেশে কিন্তু করোনা বিস্তৃতি এবং মৃত্যু হার আম, কম না, বাড়ছে। তার মানে বুঝতে হবে যে আম, তাপমাত্রার সাথে এই ভাইরাসের নির্মূল হওয়া বা এটা থেকে পরিত্রাণ পাওয়ার খুব একটা মানে সঙ্গতি নেই আর কি। তো আহ, এখানে অনেকেই আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে আছে যে আম, রোদে পিপি রেখে দিলে 3-4 ঘন্টা সেটা হয়তো রোগ মুক্ত হয় বা হয়ে যায়। এটা আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে রোগ মুক্ত করার জন্য অবশ্যই জীবাণুমুক্ত যে এইগুলো আছে, ব্লিচিং পাউডার বা অ্যান্টিসেপ্টিক যেগুলো আছে সেগুলো স্প্রে করতে হবে। তাহলেই আমার মনে হয় জীবাণুমুক্ত হওয়া সম্ভব। শুধু মানে রোদের উপর নির্ভর করে আমার মনে হয় এটা যৌক্তিক হবে না। বা ওই ধরনের WHO পেজে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ধরনের কোনো স্পেসিফিক কোনো যাই না কোনো খবর দিয়েছে কিনা আমি আমি এখন পর্যন্ত দেখিনি বা পাইনি। ধন্যবাদ স্যার। তো আমরা কয়েকটা কমেন্ট নিচ্ছি। তাসলিন আলম, জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস, উনি জানতে চেয়েছে কারো যদি কোভিড-19 পজিটিভ আসে তাহলে প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে বাসায় থেকে কি কি করণীয়, স্যার এই বিষয়ে যদি আরেকদিন স্যার যদি আমাদের একটু জানান। আহ, আমি আচ্ছা, আরিফুল ভাই, হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, আমি যোগ করে দিচ্ছি। আচ্ছা, কারো যদি এটা কনফার্ম হয় যে হ্যাঁ এটা পজিটিভ এসছে, প্রথমেই যেটা করতে হবে তাকে আইসোলেশন নিয়ে যেতে হবে, যেন পরিবারের আর কেউ তার থেকে ইনফেক্টেড না হয়। এইটা একদম প্রথম ও প্রধান কাজ হয়ে যাবে, তাকে পরিবার থেকে আইসোলেশন করে ফেলা। তারপরে যেটা করতে হবে, তার ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম একেবারে আলাদা করে ফেলা, যেন পরিবারের আর কেউ ওইসব সরঞ্জামের সংস্পর্শে না আসে। তারপরে পর্যায়ক্রমে যেটা করতে হবে, তাকে ফলো আপে রাখতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে এবং অ্যাটলিস্ট কমপক্ষে যতদিন পর্যন্ত পরবর্তী পরীক্ষা নেগেটিভ না আসবে ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই আইসোলেশন থাকতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, তা হচ্ছে তাকে ফলো আপ করা, তার ফিজিক্যাল কন্ডিশন কিরকম লাগছে, কেমন হচ্ছে, কোন দিকে যাচ্ছে। যদি গ্র্যাজুয়ালি মনে হয় যে হ্যাঁ তার ডিজিজ অ্যাডভান্স হচ্ছে ডে বাই ডে, তার ভেতরের দিকে আস্তে আস্তে ফুসফুসে বা শ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালাইজেশন করতে হবে। আরফিন স্যার যদি এই বিষয়ে যদি কিছু সংযুক্ত করেন। হ্যাঁ, ধন্যবাদ সানি ভাই, যেগুলো বললো ওগুলো তো সব করতেই হবে। তাছাড়া মনে করেন, যতক্ষণ যেহেতু করোনার কোনো ওষুধ নাই এবং কোনো ভ্যাকসিন নেই, সুতরাং বাসায় তো ওইভাবে আইসোলেশনে রাখতেই হবে। তাছাড়া সবচেয়ে ভালো হয় করোনাকে যে অঙ্গরি আসে বিনাশ করে দেওয়া উচিত। কেউ যাতে করোনায় ভয়াবহ আক্রান্ত না হয় এবং সহজে সুস্থ হয়ে উঠতে পারে। এই সুস্থটা কিভাবে করতে হবে? যেমন প্রথমে এটা কিন্তু গলায় খুসখুস কাশি দেখা দিবে, আর কাশি দেখা দিলে বসে থাকা উচিত না যে কখন এটা সারবে বা কতক্ষণ এটাই হবে। আদা আর লবঙ্গ একসাথে ওইটাকে পিষে গরম পানিতে সিদ্ধ করে তার সাথে কিছুটা চা দিয়ে 1 কাপ মতো নিয়ে গার্গেল করতে হবে প্রতিদিন। দিনে অন্তত 3 থেকে 4 বার এই কাজটা করতে হবে। এবং গলার ভিতরে এতে হবে কি, গলার ভিতরের যে কোষগুলো আছে, কোষের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং কোষগুলো শক্তিশালী হবে। কোষগুলোর ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে কোষগুলোতে কোভিড-19 ভাইরাস যদি আক্রমণ যখন করে থাকবে, সেটা প্রতিরোধ করতে সমর্থ হবে। গলা খুসখুস করে বলে কোনো মানে কাশি দেখা যায়নি, এই ধরনের যা কিছু হবে তাতে নিয়মিত 2 থেকে 3 বার অন্তত 2 কাপ করে এইভাবে গড়গড়া করতে হবে এবং গরম পানি খেতে হবে। তাতে মানে কিছুটা হইলেও ভাইরাস মারা যাবে এবং বডির ইমিউনিটি পাওয়ার হবে। তাছাড়া যারা গ্রামে আছেন
তারা নিম পাতা কিন্তু জোগাড় করতে পারবে না। এই সময়ে নিম পাতা দিয়ে পানিতে পিষে ফেলতে হবে। পিষার ফলে যে সবুজ রঙের রসটা হবে সেটার সাথে গরম পানি মিশিয়ে এটা দিয়ে গার্গেল করতে হবে। গার্গেল করলে ওখানেও ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং বডির ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। তাছাড়া কিছু ভাইরাস ওখানে মারা যাবে। এইভাবে যদি মানে কয়েকবার করে তাতে ভালো হবে। কারণ হলো করোনা যে এফেক্ট হয় তাতে 3টা ধাপে দেখা যায়। প্রথমে গলায় আক্রমণ করে, অর্থাৎ গলায় খুশখুশি কাশি হবে। এরপর এটা ফুসফুসের ব্রঙ্কাল অ্যালভিওলাতে চলে যায়। অ্যালভিওলাতে যাওয়াটা হলো দ্বিতীয় স্টেজ, এবং থার্ড স্টেজ হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যালভিওলাতে এটা পানি জমিয়ে ফেলে এবং ওখানকার কিছু কিছু কোষকে ও শক্ত করে ফেলে, যেই কারণে মানে তখন শ্বাসকষ্ট হতে থাকে এবং রোগী অনেক সময় শ্বাস নেওয়ার অভাবে রোগী মারা যায়। এছাড়া ভিটামিন সি তো খাওয়াতে হবে। ভিটামিন সি এর সাথে সাথে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক যদি দিতে পারে, জিঙ্ক এই ভাইরাসটাকে যে ডুপ্লিকেশন হবে এতে ও প্রতিরোধ করতে পারে। প্রতিরোধ করলে মানে ভিতরে আর ইটা বাড়বে না, এই ভাইরাসের সংখ্যাটা বাড়বে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, ভাইরাস যদি কোনো কারণে আমরা গরম পানিতে খাই, গরম পানি খেলে পরে কিছু ভাইরাস মারা যাবে এবং এটা স্টোমাক পর্যন্ত চলে যায়। স্টোমাকে চলে গেলে স্টোমাকের যে অ্যাসিড আছে, অ্যাসিডে কিছুটা ভাইরাস মারা যায়। আর কিছুটা যেটা থাকবে সেটা যদি তারপরও ভিতরে চলে যায়, অনেক সময় আমাদের দেখা যায় ডায়রিয়া হতে দেখা যায়। এই ডায়রিয়া হলে বুঝতে হবে ওই কারণে হচ্ছে। এই জন্য আমাদের এই বাসায় যদি কারো হয়ে থাকে, টয়লেট কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং সেই রোগী যেখানে যেখানে ইউজ করবে সবকিছু পরিষ্কার রাখতে হবে। এই ধন্যবাদ স্যার। আমাদের সাথে কমেন্টে অনেকে যুক্ত হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। তারেক আহমেদ আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছে। তারপরে মুন্না পিয়ারেস, সে আপনাদের জন্য শুভকামনা জানিয়েছে। তারপরে আমাদের সাথে স্যার যুক্ত হয়েছে এনামুল হক টিপু, কাপ্তাই জেলা নৌরবার ইউনিট থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ স্কাউটকে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। আমাদের সাথে স্যার অনেকেই যুক্ত হচ্ছে এবং একটা প্রশ্ন বললো যে আমাদের দেশ জনবহুল দেশ, লকডাউনের পরিবর্তে আমাদের করণীয় কি, এই বিষয়ে সানি স্যার যদি কিছু বলতেন। লকডাউন পরবর্তীতে আমাদের করণীয় কি? আসলে লকডাউনই তো আমরা ঠিক মতন করতে পারছি না। আমরা খুব একটা সাকসেস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা খুব একটা লকডাউন করে সাকসেস হতে পারছি আমার মনে হয় না। কারণ এত বড় জনবহুল দেশে এখানে মানুষের যে বেসিক নেসেসিটি যেটা খাদ্য, এটা তো 1 নাম্বার। এটা জোগাড় করার জন্যই মানুষকে বাইরে যেতেই হবে। তো দেখা যায় যে এত জনবহুল দেশে মানে যে কোনো শহরের যদি মানে 10% লোকও আপনার বাজার করার জন্য যায়, তাহলে দেখা যায় যে একটা জনসমুদ্রের মতো হয়ে যায়। তো এই ক্ষেত্রে লকডাউনটা 100% সাকসেস করা আমাদের জন্য সত্যি খুব টাফ। যদি আমাদের প্রশাসন তারা তাদের 100% এফোর্ট দিয়েছে, চেষ্টা করেছে তারা মানুষকে লকডাউন করে রাখার, কিন্তু আমার মনে হয় আমি অবস্থার দৃষ্টিতে যা দেখলাম আমি গত 1 মাসের উপরে যে লকডাউন এটা খুব একটা 100% ফুলফিল হয়নি। আর এর পরবর্তীতে করণীয় বলতে এখন কি, মানে লকডাউন উঠিয়ে দিলে না লকডাউনের পরে মানে টোটালি কারফিউ দিয়ে দিলে, কোনটা আমি জানি না বোঝাতে চেয়েছেন তারেক আহমেদ। তো আমি বলবো যে মধ্যপ্রাচ্যে আমি প্রায় গত 15 বছর থেকে আসছি। তো আমার সাথে প্রচুর ডক্টর এবং ওখানকার হেলথ স্টাফদের সাথে যোগাযোগ হয় প্রতিদিন। তারা বললেন যে প্রথমে তারা লকডাউন শুরু করেছে এবং যখন দেখলেন তারা যে গ্র্যাজুয়ালি বাড়ছে তাদের স্প্রেডে, মানে রোগীর সংখ্যা বাড়ছে, দিন দিন এর হার বেড়ে যাচ্ছে, তখন সেখানে টোটালি কারফিউ দিয়ে দিল। কারফিউ মানে এবং কারফিউ মানে যে শুধুমাত্র খাবার কেনার জন্য হয়তো কেউ বেরোলে তাও পুলিশ তাকে সহায়তা করে, আদারওয়াইজ টোটালি বাসায় থাকতে হবে। তার কারণ হচ্ছে এই কোভিড-19 এটা প্রতিহত করা যাবে 2টা ভাবে। একটা হচ্ছে সেপারেশন বা আইসোলেশন,
আর সেকেন্ড হচ্ছে ট্রাভেল, যাতে এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় ট্রাভেল করতে না পারে। হ্যাঁ, যদি আমরা আমাদের পবিত্র নগরী মক্কা মদিনার দিকে খেয়াল করি, সৌদি আরবের হচ্ছে যে তারা সেখানে এমন ভাবে আইসোলেশন করেছে, লকডাউন করেছে, এবং পরে তারা কারফিউ দিয়ে দিয়েছে যে মক্কা থেকে জেদ্দা বা জেদ্দা থেকে মদিনা কোন শহরের লোক আরেক শহরে কোনোভাবে যেতে পারবে না, নিজের শহরে থাকতে পারবে, এবং একটা সার্টেন টাইম ওপেন করা হয় শুধুমাত্র এলাকা মানে এলাকার যে জেনারেল স্টোর সে মানে সেখানেও না, বড় বড় সুপার মার্কেটে যেতে হবে কিছু কিনতে হলে, এবং সেই সুপার মার্কেটে ঢুকতে হলেও যথেষ্ট ক্লিনিং ব্যবস্থা আছে, প্রোটেক্টিভ মেজার আছে, সেগুলো পার হয়ে তারপরে তাদেরকে তাদের বেসিক নেসেসিটি যা যা আছে সেখান থেকে তাদের ক্রয় করতে পারবে। তো আমাদের লকডাউনের পরবর্তী এখন কি আমরা লকডাউন উঠিয়ে একদম নর্মাল লাইফে যাব, না লকডাউনের পরে আমরা স্ট্রং হার্ড লাইনে যাব কারফিউর মতো, সেটা এখন আমাদের পরিস্থিতি এবং আমাদের প্রশাসনই ভালো বলতে পারবে আর কি। আরফিন ভাই কি বলেন? না, কথা তো ঠিকই। আমাদের দেশে আসলে লকডাউনটা যে কি, এটি আমার মানে যতদূর মনে হয় আমাদের পাবলিকরা বোধ এটি বুঝতে পারেনি। মানে এরাম ভাবছে বাসায় থেকে ঘোরাফেরা করবে, এইটি হলো লকডাউন। আসল প্রকৃত লকডাউন যে কি, এইটি আসলে মানে কোনো সচেতনতা না। তারা ভাবতেছে যে না, আমার তো হয়নি, আমাদের এলাকাও কেউ নাই, আমাদের কিছু হবে না, এইটাই হলো সবাই ধারণা। আপনি প্রথম দিকে খেয়াল করেছেন কিনা জানি না আরফিন ভাই, প্রথমে যখন নাকি ছুটি ঘোষণা করা হলো, মানুষ কিন্তু মানে কক্সবাজার কত মারাত্মক এবং কতটা আত্মঘাতী, এটা আসলে আমরা বুঝি নাই, বা আমাদের ওরকম বোঝার মতো ওরকম ছিল না, জ্ঞান ছিল না। কিন্তু আমার মনে হয় এখন মানুষ কিছুটা হলেও বুঝতেছে যে এটা আসলে খুবই মানে 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 না, তারপরও সবাই বুঝে না, কিছু কিছু ফ্যামিলিতে আছে অনেক ভয় ঢুকে গেছে। আর অনেকের তো না, ওই রাস্তায় আমার বাসায় আমি মাঝে মাঝে বাসার ভেতর থেকে দেখি বাইরে কিছু কিছু ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছে, গল্প করতেছে, মানে তাদের কোনো খেয়াল নেই যে একটা লকডাউন হয়েছে বা দেশের এই পরিস্থিতিতে তাদের একটু সাবধানে থাকা উচিত। তাহলে যে যারা এখনো সচেতন হয়নি স্যার, আমরা তাদেরকে কিভাবে সচেতন করতে পারি একজন স্কাউট হিসেবে, এই বিষয়ে যদি স্যার বলেন আর কি, যেটা আপনারা বলতেছিলেন এই বিষয়ে, যারা এখনো সচেতন তাদেরকে আমরা কিভাবে স্কাউট হিসাবে আসলে এখন সচেতন করতে গেলে তো আমাদেরকে মাঠে নামতে হবে। হ্যাঁ, কিন্তু স্কাউটদের তো এখন এই এই সচেতনমূলক কোনো প্রচারণা না দেওয়াই ভালো, এবং বাংলা স্কাউট থেকে আমি যতদূর জানি যে এই ধরনের অ্যাক্টিভিটি নিষেধ করা আছে আর কি। তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি, এখন খুবই সহজ এটা এবং খুবই এফেক্টিভ। আমরা স্কাউটরা যারা আছি এটা প্রতিহত এবং এখান থেকে কিভাবে সেফ সাইডে থাকতে হয় সেই ধরনের পোস্ট যদি আমরা রেগুলার পোস্ট করি, আমার মনে হয় তাহলে অন্তত গণসচেতনতা বৃদ্ধি হবে। আরফিন ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে কিন্তু যিনি কোশ্চেন করছেন তারেক আহমেদ রেমন একটা শব্দ খুব ভালো ব্যবহার করেছেন, জনবহুল দেশ। এখানে নিম্নবিত্ত যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু সাধারণত সবাই বস্তি বা স্লাম এরিয়াতে থাকে। তারা তাদের সারাদিন তারা হাড় ভাঙা খাটুনি করে, সবাই বাসায় গিয়ে শুধুমাত্র কিন্তু ঘুমানোর জন্যই তারা মানে যেত। কিন্তু এই লকডাউনের কারণে যে একটা তাদের ওই বাসার ভেতরে এমন আছে যে হয়তো 5-7 জন জাস্ট ঘুমানোর জন্য যেত, সেখানে 5-7 জন লোক কন্টিনিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস স্টে করার মতো অবস্থা নাই তাদের। তো সেই ক্ষেত্রে তারা তো বাইরে ঘুরবেই, কি করবে, বাসায় ঢুকে থাকার মতন নাই, এটা বাই ফোর্স বা প্রেশার দিলেও সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য এই যে লকডাউনটা যে কতটুকু সাকসেস হচ্ছে বা হয়েছে, এটা আসলে টাফ মেজার করা। আমরা যে কমেন্ট নিতে চাই, আমাদেরকে কমেন্ট করেছে পিআরএস পার্না রহমান, আঞ্চলিক উপকমিশনার বাংলাদেশ স্কাউট এয়ার অঞ্চল। আমাদের সরকার নির্দেশনা মেনে বাসায় বাইরে হচ্ছে, এটাতে আমাদের জন্য হুমকি স্বরূপ। আরিফিন স্যার আপনার কাছে জানতে চেয়েছে আমাদের দেশের বর্তমান অবস্থার কথা, মানে বর্তমান অবস্থাটা কি, এবং
সানি স্যারের কাছে জানতে চেয়েছে যে ডাক্তাররাও কি স্যার পরিপূর্ণ সুরক্ষিত আছে কিনা। স্যার যদি সানি স্যার আগে কি সানি স্যার বলেন, ডাক্তাররা কি আসলে কি পরিপূর্ণ সুরক্ষিত আছে কিনা? এইখানে যদি একদম নিরেট সত্যি কথা বলি, ডাক্তাররা মোটেই সুরক্ষিত না। তার কারণ হচ্ছে, 1 নাম্বার কারণ যে এটা এই কোভিড-19 এটা সম্পূর্ণ নতুন একটি ভাইরাস। এর ভয়াবহতা বা এর সম্পর্কে ডক্টররা খুব একটা যে ওয়াকিবহাল ছিল আগে, তা কিন্তু না। ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এটা ডক্টররা যে সুরক্ষিত হবে, সুরক্ষিত হওয়ার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার, পিপিই বলি আমরা বা N95 মাস্ক বলি, বা আমাদের হসপিটালগুলো বা ক্লিনিকগুলোর যে এনভায়রনমেন্ট বলি, এবং শুধু ডক্টর এবং নার্স না, সেখানে ওয়ার্ড বয় আছে, আয়া আছে, যারা এটা সম্বন্ধে মোটেই কিছুই জানে না। তো ডক্টর প্রোটেক্টিভ যদি পরিপূর্ণ সুরক্ষিত থাকে, সিস্টারও যদি পরিপূর্ণ সুরক্ষিত থাকে, কিন্তু ওয়ার্ড বয় বা আয়া যারা আছে আর কি হসপিটালে বা ক্লিনিক গুলোতে, তারা যদি প্রশিক্ষিত না হন, তাহলে এটা আমার মনে হয় না যে খুব একটা সুরক্ষিত আছি বলে আমরা দাবি করতে পারবো। ধন্যবাদ স্যার। যে আরিফিন স্যার, যে আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, অনেকে সরকারের নির্দেশনা না মেনে বাসার বাইরে বের হচ্ছে, এটাতে আমাদের জন্য হুমকি স্বরূপ। আরিফিন স্যার বলবেন কি আমাদের দেশের বর্তমান অবস্থার কথা? প্রশ্ন করার জন্য সর্বপ্রথম আমি ফারহানাকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এটা সরকারি, আমাদের দেশে সরকার লকডাউন করার জন্য মার্চের শেষ দিকেই কড়াকড়ি ভাবে নির্দেশ দিয়েছে। কিন্তু কথা হলো, এই ফারহানার কথায় আমিও একমত যে এই যে সরকারি নির্দেশ না মেনে আমরা এইভাবে বাইরে বেরোচ্ছি, এর জন্য এটা যে কতটা ক্ষতির কারণ হচ্ছে, এটা আস্তে আস্তে টের পাবে। এখন আরো আরো সামনে দিন আসতেছে, তখন টের পাবে। তাছাড়া আর সরকারি নির্দেশের কথা কি বলবো, সরকারি নির্দেশ তো আসলে সবই বন্ধ। তারপরে সরকারি নির্দেশের পরও দেখা গেল এই যে বিজিএমইএ গার্মেন্টস গুলো খুলে দিল, প্রথম একবার বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর এক সপ্তাহ পরে বললো আবার খোলা, সেটা গভর্নমেন্টকে জানানো হলো, গভর্নমেন্ট বললো এই ব্যাপারে তারা কিছু জানে। তো তাদের অনুমতি ছাড়াই যদি এইভাবে এক সপ্তাহ পরে আবার হু হু করে, মানে শত শত হাজার হাজার পাবলিক ঢাকা শহরে এসে ঢুকে গেল, তে আবার দেখা গেল আবার তারা 2 দিন বা 3 দিন পর আবার বললো যে না এখন না, পরে বন্ধ থাকবে, আবার কিছু বেরিয়ে গেল। এইভাবে ঢুকতেছে আর বেরিয়েছে। এটা কতদূর ভালো বা কতটুকু খারাপ, এটা মানে এখন আর কি বলবো, আমি তো আর প্রশাসনের লোক না, আমার বলা কতটুকু যুক্তি হবে এটা ঠিক না। তবে আমার মতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা না। আসলে করি সেটা হচ্ছে যে ওই যে সমন্বয়হীনতার অভাব। আসলে গার্মেন্টস ওনার্স বা বিজিএমইএ, গভর্নমেন্ট বা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বলতে যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সরকারের, বিভিন্ন বা প্রশাসনের বিভিন্ন বিভাগের ভিতরে ইন্টারনাল একটা সমন্বয়হীনতার কারণে আসলে এই ম্যাসাকার গুলো হচ্ছে আর কি। এইটা যদি সমন্বয়টা যদি খুব সুন্দর করা যেত একদম বিগিনিং থেকেই। আমি একটু যদি অ্যাড করি যে আমি ফেব্রুয়ারি মাসে দেশের বাইরে গিয়েছিলাম, তো আমি যে কটা দেশে গেলাম সেখানে এয়ারপোর্ট থেকে শুরু করে, মানে এয়ারপোর্টে তাদের বিশাল একটা প্রোটেক্টিভ মেজার নিয়েছে তারা। কেউ কাশি দিলে, কেউ হাঁচি দিলে তাকে আলাদা করে নিয়ে যাচ্ছে, তাকে প্রাইমারি চেক আপ করছে, এবং সে কোথায় যাচ্ছে, কোথায় উঠবে ডিটেলস রেখে দিচ্ছে, এবং পরবর্তীতে সেখানে তারা খোঁজ খবর করছে। তো যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম, আমি এয়ারপোর্টে আমি দেখলাম যে আমাদের যে একটা মেডিকেল কর্নার আছে, সেখানে আমি কোনো ডাক্তার পাইনি। আমি একজন হেলথ টেকনিশিয়ান পেলাম, 2 জন নার্স বা হয়তো প্যারামেডিক হবে আর কি। কিন্তু সেখানে টেস্টের কোনো ব্যাপার না, ফ্লাইটের পর ফ্লাইট নামছে এবং হু হু করে মানুষ চলে যাচ্ছে, কোন রকম টেস্ট বা তাদের দিকে ফিরেও ওরকম দেখা হচ্ছে না। তো এই যে সমন্বয়হীনতা এবং এই যে নেগলিজেন্সি বলবো আমি, এটার কারণে আমার মনে হয় আজকে আমরা হুমকির মুখে পড়ে গেছি আর কি। তো প্রথম থেকেই যদি সমন্বয়টা খুব ভালো মতন হতো,
প্রতিটা বিভাগের সরকার এবং বেসরকারি এবং শ্রমিক বলি আমরা, প্রতিটা বিভাগ যদি সমন্বয়ের খুব ভালো একটা প্ল্যাটফর্ম রেডি করা হতো, আমার মনে হয় আজকে অনেক অনেক ভালো অবস্থানে আমরা থাকতাম আর কি। হ্যাঁ, এটা ঠিক কথা। আর সরকারের দোষ দিয়ে তো লাভ নাই। সরকার প্রথম দিক দিয়ে যতটুকু চেষ্টা করেছে, কিন্তু আমরা নিজেরও আসলে খারাপ। কারণ আমি যতদূর শুনেছি যে এয়ারপোর্টে যখন অলরেডি রেস্ট্রিক্টেড করে দিল, তারপরও দেখা গেছে কিছু কিছু আমাদের মানে অনৈতিক কর্মচারী এয়ারপোর্টের, তারা টাকা খেয়ে এই বিদেশি ঈদের ছেড়ে দিয়েছে। তো তখন থেকে যদি এই জিনিসটা কন্ট্রোল করতো, তাহলে এটা আরো মানে আমাদের দেশে এখন যতটুকু মানে ছড়িয়েছে অতটা ছড়াতো না। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের সাথে স্যার কমেন্টে যুক্ত হয়েছে হিমেল স্যার, জাতীয় উপকমিশনার বাংলাদেশ স্কাউট। স্যার, থ্যাঙ্কস ফর গেটিং ইনিশিয়েটিভ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য। তো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, আরিফ, তারপরে লিটন, এনামুল, বিজয়। স্যার সকলকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী আলোচনার জন্য। আমাদের সাথে অনেকে আরো যুক্ত হয়েছে, আমরা হয়তো আর সময় স্বল্পতার কারণে এখন সকলের প্রশ্ন নিতে পারতেছি না। আমরা আমাদের কয়েকটি কোশ্চেন আছে, আমরা কোশ্চেনগুলো শেষ করে হয়তো চেষ্টা করবো কয়েকটা প্রশ্ন নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের। আরভিন স্যার, আমরা যারা এখন ঘরে বা বাসায় অবস্থান করছি, আমরা দেখা যাচ্ছে যে আমাদের সকলে কিন্তু সাধারণ যে কোনো অসুস্থ হচ্ছে। তো এই যে সকল অসুস্থ হচ্ছে তার প্রতিরোধের উপায় কি, বা কিভাবে তারা এই অসুস্থ হলে কিভাবে তারা রোগ উপায়ের ব্যবস্থা গ্রহণ করবে? ধন্যবাদ। এখন আসলে এটা যে সিজন, এটা একটা ফ্লুয়ের এক্সট্রা আরেকটা ফ্লুয়ের সিজন কিন্তু। তাছাড়া এই যে সামনের মাস আসবে, আবার আমরা যে কনজাংটিভাইটিস, চোখ ওঠা যেটা বলি আমরা, ওইটারও কিন্তু সামনে সিজন চলে আসছে। আর তাছাড়া সর্দি কাশি ঠান্ডা কিন্তু এই মাসে, এটা যেহেতু সিজন চেঞ্জের সময়, এটা হতেই পারে। সর্দি কাশি ঠান্ডা বা হাঁচি হলেই করোনা হবে, এই মানে এই চিন্তা ভাবনাটা থেকে সবাইকে মুক্ত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব, প্রথম আগে বাসায় থাকতে হবে। বাসায় থেকে আগে দেখতে হবে যে আসলে তার কি অবস্থা। যদি সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে, সেই হিসাবে আগে 4-5 দিন ওয়েট করে দেখে তারপর সেই অনুসারে ওষুধ দিতে হবে। আর করোনা যদি হয়েও থাকে, করোনার তো যে কতগুলি হটলাইন আছে, ওই হটলাইনে কয়েকদিন ওয়েট করে তারপর যোগাযোগ করার জন্য আমি রিকোয়েস্ট করব। আর সংশ্লিষ্ট যেই ধরনের অসুস্থতা থাকবে বাসায়, সেই ধরনের ডাক্তারের সাথে কনসাল্ট করে ওইভাবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। ধন্যবাদ স্যার। ইদানিং কিন্তু আপনার ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে। আপনার করোনার সাথে সাথে কিন্তু আপনার আস্তে আস্তে মানে ডেঙ্গুও বিস্তৃতি লাভ করতেছে। তবে আমাদের একটু দিতে হবে, আমার মনে হয় আমাদের হেলথ প্রশাসনের একটু কনসেন্ট্রেশন দিতে হবে যে আমরা করোনার দিকে খুব হাইলাইট করে আছি, কিন্তু গত বছর কিন্তু ডেঙ্গুতে প্রচুর একটা মানে ডেঙ্গুর কারণে একটা ডিজাস্টার গেছে আর কি। তো করোনার সাথে সাথে যেন আমরা ডেঙ্গুটাকেও যেন প্রাধান্য দিই, কারণ করোনার দিকে আমরা সবাই ব্যস্ত থাকলে দেখা যাবে যে ডেঙ্গুর রোগী যদি উপেক্ষিত হয়, তাহলে দেখা যাবে যে করোনার চাইতে ডেঙ্গু রোগীর মানে খারাপ হওয়ার মাত্রা বেড়ে যাবে। মানে গত বছরের মতন আবার শুরু হতে পারে। ধন্যবাদ স্যার। সানি স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই মহামারীর সময় আমাদের বাসায় যে সকল বয়স্ক কিংবা শিশুরা, তাদের যত্নটা আমরা কিভাবে নেব স্যার? আসলে আগে আমরা আলোচনা করেছি আর কি, যে মানে কিভাবে থাকতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে বয়স্ক এবং শিশু এদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হ্যাঁ, এবং তাদেরকে সুষম খাবার দিতে হবে। আর বাড়ির অন্য যারা সদস্য আছেন, ওনারা যদি কোনো কারণে কোনো কাজে বাড়ির বাহিরে যান, তাহলে এসে যেন ওনারা সরাসরি বৃদ্ধ, বয়স্ক এবং বাচ্চাদেরকে যেন না ধরেন। তাদের প্রথমেই যেটা করতে হবে, তাদের নিজেদের আগে হাত ধুয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং জীবাণুমুক্ত হয়ে, সর্বোপরি জীবাণুমুক্ত হয়ে, তারপরে বাসার অন্য সদস্যদের, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ, তার কারণ শিশু এবং বৃদ্ধ যারা আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যুবক বা যারা আছেন আর কি
বয়স্ক এবং ইয়াং শিশুরা আছে আর কি, তাদের সমান না। ফলে এই কোভিড বলি আমরা, বা আমরা ফ্লু বলি, বা আমরা ডেঙ্গু বলি, যাই বলি, বয়স্ক এবং বাচ্চাদেরকে অবশ্যই আমাদেরকে নিরাপদে রাখতে হবে, এবং তাদের লুক আফটারটা একটু স্পেশাল ভাবে করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে বয়স্ক এবং বাচ্চারা যদি ইনফেক্টেড হয়, তাহলে তাদের এই কোভিড বলি আমরা, বা যে কোনো রোগের থেকে খারাপের দিকে যাওয়ার মাত্রা বা হার অনেক বেশি, এবং তাদের সার্ভাইভ করার ক্ষমতাও কম্পারেটিভলি একটু কম থাকে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমাদের সময় খুবই স্বল্পতা, সেই জন্য আমরা আমাদের শেষের দিকে চলে আসতেছি, খুব কাছাকাছি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। জামাল যুক্ত হয়েছে, আব্বাসী, আরিফ হোসেন যুক্ত হয়েছে, ইয়েস স্যার। আমরা আসলে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের সাথে যুক্ত হয়ে এতক্ষণ ধরে আমাদের আজকে এই অনুষ্ঠান দেখার জন্য। অথবা হ্যাঁ, একজন স্যার খুব প্রশ্ন করে, যেটা আমি নিতে চাই, আরিফ হোসেন তন্ময়, যে স্যার পিপিই কি আমরা সবাই ব্যবহার করব কিনা, এই বিষয়ে যদি স্যার বলতেন আর কি। আর কি স্যার? না, পিপিই সবাই ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ পিপিই হলো সেলফ প্রোটেকশন। এটা যখন রোগীর কাছে যাবে, রোগীর কাছ থেকে জীবাণুটা যেন আমার শরীরে না আসে, ওর জন্য জাস্ট এটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা। যারা রোগীর একদম সান্নিধ্যে থাকবে শুধুমাত্র তারাই পিপিই ইউজ করার দরকার। আর যারা পিপিই রোগীর সান্নিধ্যে যাবে না, তাদের পিপিই এর কোনো প্রয়োজন আমরা বোধ করি না। আসলে এটা আমরা জানি না যে কে বহন করতেছে এই রোগটা বা জীবাণুটা, বা কে করতেছে না। তো এটা অ্যাকচুয়ালি ডক্টরদেরই বা আপনার স্বাস্থ্য হেলথ রিলেটেড যারা আছে তাদেরই ব্যবহার করা বেশি জরুরি, বিকজ তারা সরাসরি কোভিড-19 এফেক্টেড রোগীর সাথে তারা কাজ করেন। সো তাদের সেলফ প্রোটেকশন, পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, এটা তাদেরই বেশি ব্যবহার করা উচিত। তার কারণ তাদের রিস্ক সবচেয়ে বেশি। একটা সাধারণ মানুষ পরে বাজারে হাটে ঘাটে যাওয়ার আমার মনে হয় না খুব একটা জরুরি বা দরকার আছে আর কি। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আরফিন স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার মানে সর্বশেষ স্কাউটদের যদি কোনো মেসেজ বা বার্তা দিতে চান, এবং খাওয়ার বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনার স্যার। খাওয়ার বিষয়ে আমি বলবো সবচেয়ে বেশি লেবু জাতীয় খাবার, এটা লেবু হতে পারে, কমলা হতে পারে, মালটা হতে পারে, লেবু জাতীয় খাবারটা বেশি করে খাবে। জিঙ্ক জাতীয় খাবার খাবে, এর মধ্যে বাদাম থাকতে পারে, শিম থাকতে পারে, দুগ্ধজাত খাবার হতে পারে। তারপর আর বাজার রান্না টান্না যে করে, সেখানে ব্রোকলি, প্রতিদিন যদি ব্রোকলি থাকে ওটা বেটার। তাছাড়া আদা, আমলকি এগুলি খাবে, এগুলি খেলে প্রতিদিন 1 পোয়া করে রসুন খাবে। তারপর দই খাবে, সূর্যমুখীর বীজ পাওয়া যায় ওটা যদি খায়, মাশরুমের এই বিভিন্ন ধরনের খাবার খায়। এগুলোতে হলো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আমাদের, এগুলোতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা হয়। তাছাড়া যারা ভালো আছে, আমি মনে করি ডেইলি অন্তত যতবার খায়, ঠান্ডা জিনিস যেন অ্যাভয়েড করে। ঠান্ডা জিনিস কারোর খাওয়া উচিত না। প্রতিদিন 4 বেলা অন্তত গরম পানি খেলে বেটার। এবং যদি যাদের একটু সর্দি কাশি বা ওই ধরনের সন্দেহজনক থাকে, তাহলে 4 বার গরম পানির ভাপ নিলে বেটার। আর যখন চা খাবে, আদা বা মধু মিশ্রিত চাটা খেলে বেটার। আর দুধ খাওয়ার যাদের অভ্যাস আছে, প্রতিদিন অন্তত 2 বার গরম দুধ খাবে। যদি অনেকে আছে মেথি খায়, তাহলে মেথি গুঁড়া করে মেথি যদি খেতে পারে, ওইটাও অনেক ভালো কাজ দেয়। তাছাড়া মানে সোজা কথা হলো, সুষম যে খাবার আমাদের ভিটামিন সমৃদ্ধ, ওইটা প্রতিদিন প্রত্যেকের খাওয়া উচিত। এবং প্রতিদিন হালকা পাতলা ব্যায়াম করবে, বই পড়বে, এইভাবেই এই সময় কাটানো উচিত। কোরআন শরীফ পড়বে, আল্লাহর নাম নেবে। ধন্যবাদ স্যার। সানি স্যার, আপনার যদি স্কাউটদের জন্য কোনো মেসেজ থাকে, সেই সাথে যদি ব্যায়ামের বিষয়ের উপর স্কাউটরা বা আমরা যারা বাসা অবস্থান করছি এই বিষয়ে যদি আপনার যদি কোনো পরামর্শ থাকে।
আহ, প্রথমে আমি স্কাউটদের বলবো যে ব্যায়ামের কথা বললে আমাদের তো স্কাউটে বিপির ব্যায়াম আছে আর কি। আমার মনে হয় বিপির যে ব্যায়ামগুলো আছে সেটা খুবই সময়োপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা প্রতিদিন যদি কমপক্ষে আধা ঘন্টা থেকে, যেহেতু এখন লকডাউন চলছে বা একটু ফ্রি টাইম আছে আমাদের, কমপক্ষে যদি আমরা প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা যদি ব্যায়াম করতে পারি, এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্ত সঞ্চালন এবং আমাদের শরীরের যে কার্যকরী যে ভূমিকা আছে প্রতিটা মাসেল এবং সেলের, সেগুলো অনেক বেড়ে যাবে। এবং আর আরেকটা জিনিস আমি সবচেয়ে আগেও বলেছিলাম, এখন আবার বলছি, বাংলা স্কাউটসের পক্ষ থেকে করোনা ভাইরাসের এই কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকা যাবে না, সরাসরি যুক্ত থাকা যাবে না, কোন রকম হাটে মাঠে ঘাটে এই ধরনের কোনো ক্যাম্পেইন করা যাবে না। যতদূর সম্ভব বাসায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে একে অপরকে তথ্য দিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, যতটুকু সম্ভব এটা এর ভয়াবহতা বা এর থেকে কিভাবে নিরাপদ থাকা যায় সেটা জানাতে হবে এবং বোঝাতে হবে। আর সর্বোপরি স্কাউটদেরকে সুস্থ এবং ভালো থাকার জন্য আমি বলবো যে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়িতে থাকার জন্য আমি উপদেশ দিব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরভিন স্যার এবং সানি স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় বিন্দু, এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। বর্তমানে চলমান আপাতকালীন অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে সকলে বাসায় থাকবেন, এই প্রত্যাশায় আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।